নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি সুদর্শন আর আপনি শুনছেন পিশাচ পর্ব অডিও স্টোরি। আর পিশাচ পর্ব অডিও স্টোরি মানেই আরও একটা রোমাঞ্চকর আর হাড় হিম করে দেওয়া ভয়ের গল্প। তবে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন তো আপনার ওখানে এখন শীত কেমন পড়েছে, কারণ আমাদের আজকের এই গল্পে কিন্তু এক শীতের রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা রয়েছে। আজ আমরা শুরু করতে চলেছি বংশী দাদু সিরিজের প্রথম গল্প। আমাদের এই সিরিজের প্রথম গল্পটি আপনার কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, অবশ্যই গল্পের শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি বিরচিত বংশী দাদুর গল্প সিরিজের প্রথম গল্প, গ্রামে শীতের রাতে আতঙ্ক। গল্প পাঠে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর, জীবন এবং সুপমা। শুরু হচ্ছে গ্রামে শীতের রাতে আতঙ্ক। তেঁতুলছড়া গায়ের মধ্যিখানে অবস্থিত ঝাঁকড়া তেঁতুল গাছের নিচে বুধন চাষির ছেলে কানাই এই হালেই চা তেলে ভাজা দোকান দিয়েছে। সমস্ত ছেলে ছোকরার দল বিকেল হলেই আজকাল তেঁতুল তলায় কানাইয়ের চায়ের দোকানে বসে আড্ডা দেয়। সিগারেট বিড়িও ফোঁকে। তাদের মধ্যে জগন্নাথ, সমর, সুজন, বিপ্লব প্রতিদিন নিয়ম করে নিমাইয়ের চায়ের দোকানে আড্ডা দিতে আসে। রোজকার মতো আজও এসেছে। এদিকে শীতটা জাঁকিয়ে পড়েছে, তাই আজ অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি চলে এসেছে সবাই। বিপ্লবের হাতে হাত ঘড়ি ছিল, সময় দেখে বলল, সময়ের আগেই বাড়ি থেকে বেরিয়ে এসি, আর তোর সইছে না রে সুজু। দলের বাকিরাও বিপ্লবকে সমর্থন করে একই কথা বলল। তর না সওয়ার অবশ্য অন্য একটা কারণ আছে। আসলে আজ মাসের শেষ শনিবার। সুজনের দাদা মশাই অর্থাৎ সুজনের মায়ের বাবা বংশী দাদু প্রতি মাসে এই দিন তেঁতুল ছড়ায় আসেন। গত 1 বছর ধরে উনি এখানে আসছেন। সুজনরা আগে ওর বাবার চাকরি সূত্রে কোচবিহারের শহরে থাকত, তারপর এখন অবসর নিয়ে তেঁতুল ছড়ার বাড়িতে পাকাপাকিভাবে উঠে এসেছে। সেই থেকেই মেয়ের বাড়িতে বংশী দাদুর যাতায়াত শুরু। বংশী দাদুকে তেঁতুল ছড়ার সকলেই খুব পছন্দ করে। দারুণ অমায়িক স্বভাবের গল্প বলিয়ে লোক। ভাষা ভাষা উজ্জ্বল চোখ দুটো প্রমাণ করে দেয় যে উনি একজন অভিজ্ঞ জ্ঞানী মানুষ। বংশী দাদু এলে প্রতিবার চায়ের আড্ডায় গপ্পের আসর জমে ওঠে। আজও তার ব্যতিক্রম হল না। বিপ্লব, সমর সকলেই অধীর আগ্রহে তেঁতুলতলার চায়ের দোকানে বসে তার আসার জন্য অপেক্ষা করছিল। থেকে থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে। এদিকে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই সুজনের হাত ধরে ছাতা মাথায় বংশী দাদু এসে হাজির হলেন। ওকে দেখে সবাই আনন্দে হৈ হৈ করে ওঠে। বংশী দাদু ভিজে ছাতাটা ঝেড়ে দোকানের এক কোণে বেড়ার গায়ে হেলান দিয়ে রাখলেন। তারপর বেঞ্চিতে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসলেন। ছেলেদের আর তর সইল না। সুজনকে ইশারা করতেই সুজন বলে উঠল, দাদু এবার শুরু করো দেখিনি। আজ আমাদের কোন গল্পটা শোনাবে? আর যে ধৈর্য ধরে রাখতে পারছি না গো। বংশী দাদু বললেন, দাঁড়া, ভাবতে দে, একটু চুপ করে বস দেখি। এত অধৈর্য হলে চলে? হ আমরা চুপ কইরা বুঝতেছি, তুমি ক দেই এইবার। বংশী দাদু বার দুয়ে কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, তা আবার তোরা এই তেঁতুল ছড়া গায়ের অতীতের ইতিহাস শুনেছিস কখনো? সকলেই দুপাশে মাথা নেড়ে না বলল। বংশী দাদু বলল, শুনবি বাকি করে। ছবির মতো সাজানো শান্ত মনোরম পরিবেশ, অথচ সেখানে অতীতে যে কত বড় ভয়াবহ ঘটনা ঘটে গেছে তা অনেকেরই জানা নেই। আজ তোদের সেই ঘটনাই বলবো। সুজন, বিপ্লব, সমর সকলেই মাচায় পা তুলে বেশ ভালো করে গুছিয়ে বসল। বংশী দাদু বললেন,
তা প্রায় 50 বছর আগেকার কথা। তখন মানুষের জীবনযাত্রা এত জটিল ছিল না। মাথার ওপর খড়ের চাল, দুবেলা দুমুঠো ভাত আর পরনের মোটা কাপড় জুটলেই মানুষের বর্তে যেত। এখনকার মতো এত জাঁকজমকপূর্ণ ছিল না। প্রচুর কায়িক পরিশ্রম করে প্রত্যেকে যার যার নিজের চাষের জমিতে নিজেরাই ফসল ফলাতো। বেড়ায় খাটার লোক অত পাওয়া যেত না, শরীরে রোগ ব্যাধিও কম ছিল। একদিন তেঁতুল ছড়ার একটা জমি নিয়ে লোক মুখে রটনা রটে গেল। গাঁয়ের শেষ প্রান্তে বিশাল বড় চাষের জমি, সবজির ক্ষেত, ফল ফুলের বাগান, বিশাল রাজপ্রাসাদ। উত্তরাধিকার সূত্রে জমিদার নীলরতন বাবুই সবকিছুর মালিকানা পেয়েছিলেন। তবে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অতীতের সেই ভয়াবহ ইতিহাসের সাথে রাজপ্রাসাদের সরাসরি যোগসূত্র তেমন একটা ছিল না। ঘটনার সূত্রপাত হয়েছিল ওই চাষের জমিতেই। বলো কি দাদু, চাষের জমিতে ঘটেছিল? কিন্তু কি এমন ঘটেছিল যা গাঁয়ের কেউ জানে না, অথচ তুমি জানো? গাঁয়ের কেউ জানে না তা কিন্তু নয়, জানে শুধু বয়োজ্যেষ্ঠরাই। তাদের অনেকে পূর্বপুরুষের মুখ থেকে শুনেছে, কেউ কেউ আবার সেই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছে। ও, এবার বুঝেছি। তুমিও তার মানে তোমার পূর্বপুরুষদের কাছ থেকেই শুনেছ, তাই না? মেলা ফ্যাচ ফ্যাচ না করে এবার আসল ঘটনাটা বলতে দে দেখি। বংশী দাদুর ধমক খেয়ে দুজন সহ সকলেই চুপ করে গেল। বংশী দাদু বলতে শুরু করলেন। এই তেঁতুল ছড়া গাঁয়ে কান পাতলে আজও একটা রটনা শোনা যায়। তবে তোরা তো নতুন প্রজন্মের ছেলে ছোকরা, এখনো তোরা অনেক কিছুই জানিস না, আবার জানলেও হয়তো আজগুবি ভেবে বিশ্বাস করিস না। সে যাই হোক, এবার সেই রটনার কথায় আসি। গ্রামের শেষ প্রান্তে যেসব জমি জমা রয়েছে সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট জমি ভয়ানক রকমের অভিশপ্ত ছিল। ওই জমিতে যদি কেউ লাঙল ফলাতে বা চাষ করতে যেত, কিংবা কোনো পথচারী যদি কখনো ওই জমির ওপর দিয়ে পায়ে হেঁটে যেত, তাহলে সেই রাতেই তার নাম ধরে বাড়ি থেকে নিশিতে ডেকে নিয়ে যেত। আসলে নিশির ডাক মনে হলেও নিশিতে ডাকতো না, ডাকতো ওই জমিটা। চাষের জমিতে একটা ইটের তৈরি ছোট্ট ঘর ছিল, সেখানে চাষবাসের সাজ সরঞ্জাম রাখা থাকতো। তাই জমিটাই রাতের বেলায় মানুষকে টেনে নিয়ে যেত। গ্রামবাসীদের অনেকেই সেই ডাক শুনে এমন অমোঘ আকর্ষণ অনুভব করত যে ঘরে আর টিকে থাকতে পারত না। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ছুটে যেত রাতের আঁধারে। পায়ের তলা থেকে মাটি সরে গহ্বরের সৃষ্টি হতো। এইভাবে জমিটা তাকে গ্রাস করে নিত, আর সেই গহ্বরেই শিকারের রক্তশূন্য নিষ্প্রাণ দেহটা পড়ে থাকতে দেখা যেত। গায়ের লোক দেহ তুলে নিয়ে গেলে গহ্বরটা আপনা আপনি মিলিয়ে যেত। এই ঘটনার পর থেকেই ওই দিকটায় আর কেউ মারায় না। এখন যদিও সেই সব জমি জমা ধূসর প্রান্তরে পরিণত হয়েছে, অন্য প্রান্তে নতুন চাষের জমি, ক্ষেত খামারের সৃষ্টি হয়েছে, তবুও আজও ওই অভিশপ্ত প্রান্তরটা অনেকেই এড়িয়ে চলে। চায়ের দোকানে উপস্থিত সকলেই শিউরে উঠল। বিপ্লব বলল, ওরে বাবারে, ওই ধূসর পেরান্তরের জমি দিয়ে তো আমি অনেক সময় কলেজ থেকে বাসায় ফিরি। তাছাড়া গায়ের অনেকেই শহর থেকে আপিস করে সন্ধ্যের মুখে ঘরে ফেরে। ওকে নিয়ে একখানা পরিত্যক্ত পাকা বাড়িও দেখেছি। যদি ফের ওই ঘটনা ঘটে তাহলে কি হবে? সুজন বিপ্লবকে কানে কানে সাবধান করে বলল, দেখ বিলু, বেশি প্রশ্ন করিসনি। দাদু খেপে গেলে আর একটা অক্ষর বলতে চাইবেন না। তোর প্রশ্নের উত্তর পরে জেনে নিবিক্ষণ, এখন গপ্পটা শোন। বংশী দাদুর কানে ওদের সব কথাই চলে গেছে। তিনি আর চোখে একবার বিপ্লবের দিকে কটাক্ষপাত করে আবার বলতে শুরু করলেন। গ্রামবাসীদের অনেকেই ওই প্রাণের দায় ওই রাক্ষসে জমির গ্রাস থেকে নিজেদের রক্ষা করতে ঘর বাড়ি, জমি জমা
সব ছেড়ে ভিন গায়ে পালিয়ে গেল। তবে সবাইকে ওই জমিটা গ্রাস করেনি, বেছে বেছে কয়েকজনকেই মাত্র গ্রাস করেছিল। তার কারণটা অবশ্যই প্রথমে কেউ জানতে পারেনি, তবে যারা গ্রাম ছেড়ে চলে গেছিল তারা পরে আবার গাঁয়ে ফিরে আসে। ওই পরিত্যক্ত পাকা বাড়িটারও একটা ভয়ানক ইতিহাস আছে। এই পর্যায়ে তা জানতে পারবি। এবার মন দিয়ে শোন। গাঁয়ে যখন একটার পর একটা জোয়ান সমস্ত লোক মারা যাচ্ছিল, সেই টানাপোড়েনের সময় একজন সাহসী যুবক তেঁতুল ছড়ায় এসে উপস্থিত হয়। যুবকটি গাঁয়ে রাখাল নামে পরিচিত ছিল। রাখাল মাছ ধরা, চাষবাস, নৌকা চালানো, ঘর নির্মাণ করা ইত্যাদি সৃষ্টিমূলক কাজের সাথে সাথে লাঠি খেলা, অস্ত্র চালানোর মতো বিভিন্ন সাহসী কাজেও পারদর্শী ছিল। জমিদারের লেঠেলদের সাথে লাঠি চালানোর প্রতিযোগিতায় জিতে জমিদার নবীনচন্দ্রের মন কেড়ে নেয়। নবীনচন্দ্র খুশি হয়ে রাখালকে পুরস্কৃত করেন এবং নদীর পাড়ে সেই জমিটা রাখালকে দান করে দেন। রাখাল বেজায় খুশি হয়। সে ওই জমিতে ইটের ঘরের পাশেই একটা পাকা দালান কোঠা তৈরি করে বসবাস শুরু করে। নতুন বাড়িতে প্রথম কয়েকদিন বেশ নিরুপদ্রবেই কেটে গেল। দিন 7 পর থেকে নানান রকম অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো রাখালের বাড়িটাকে ঘিরে। ভর দুপুরে, সন্ধ্যের মুখে, রাতের আঁধারে কাদের আর্তনাদ শোনা যেত। মাটির অনেক নিচ থেকে কারোর করুণ আকুতি শোনা যেত। আবার কখনো হিংস্র গর্জন, বিকট অট্টহাসির আওয়াজ এসব কানে ভেসে আসত। তবু রাখাল কাউকে কিছু জানালো না। সাহসে ভর করে সেখানেই থেকে গেল। একদিন সন্ধ্যের মুখে রাখাল বাড়ির উঠোনে তুলসী তলায় সন্ধ্যাবাতি দিতে গেল। প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দেখিয়ে আরতি করার সময় হঠাৎ তুলসী গাছটা রক্তবর্ণ ধারণ করে। ধূপ দীপ সব নিভে যায়। পাতার ডগা থেকে টপ টপ করে রক্ত পড়তে দেখে রাখাল ভয়ে আঁতকে ওঠে। শাঁখে ফু দেওয়া মাত্রই হাত থেকে শঙ্খ পড়ে যায়। কেউ যেন ভয়ঙ্কর অট্টহাস্য করে ওঠে। কোনো মতে প্রদীপে ফের অগ্নিসংযোগ করে চমকে ওঠে রাখাল। কোথায় রক্ত? অস্বাভাবিক কোনো কিছুই চোখে পড়ে না। ভয়ে গলা শুকিয়ে যায়। অথচ সে যে ভুল কিছু দেখেনি। যা ঘটতে দেখেছে সবটাই সত্যি, সে ব্যাপারে রাখাল পুরোপুরি নিশ্চিত ছিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর রাখাল দেখল চারিদিকটা বেশ থমথমে হয়ে আছে। কার্তিকের শেষ। হাওয়ায় যদিও হিমের পরশ ছিল, তবু ঘরের ভিতর বেজায় গুমোট লাগায় অস্বস্তি কাটাতে উঠোনে শীতল পাটি বিছিয়ে শুয়েছিল রাখাল। ফুরফুরে হিমেল হাওয়ায় দিব্যি ঘুমিয়ে পড়েছিল সে। মাঝরাতে ঘুমের ভিতরেই রাখালের শরীরটা হঠাৎ পাক খেতে লাগলো। মনে হলো কেউ ওর পা দুটো ধরিয়ে মাটির নিচে কোনো অতল খাদের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। বাতাসে শীতের আমেজ, তবু প্রচণ্ড আতঙ্কে সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। ধর্মড়িয়ে উঠে বসে। তারপর গলা ছেড়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু তার চিৎকার শুনে কেউ ছুটে আসে না। কেউ আসবে কি করে? বাড়িটা তো চাষের জমিতে, আশেপাশে ফাঁকা মাঠ, ক্ষেত খামার এসব ছাড়া আর কিছু যে ছিল না। এদিকে ভৌতিক উপদ্রব ক্রমশ বাড়তেই থাকে।
গ্রামের লোকালয় থেকে দূরে বাড়ি করে একা থাকাটা যে মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি সে কথা ভেবে রাখালের আফসোস হয়। জমিদার বাবুর অনুরোধ ঠেকাতে পারেনি রাখাল। তাছাড়া বাড়ি তৈরির খরচাপাতিও জমিদার বাবুই দিয়েছিলেন। তাই রাখাল আর কোনো আপত্তি করেনি, বরং নিশ্চিন্ত হয়েছিল ভেবে যে শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়া গেল। রাখাল চিরকুমার থাকার পণ করেছিল, তাই তার কোনো পিছু টান ছিল না। ফলে শহরের আপিস থেকে বরাবরের জন্য অবসর নিয়ে পাকাপাকিভাবে তেঁতুল ছড়ায় চলে এসেছিল। নিজস্ব জমিতে চাষবাস, জমিদার বাড়ির খাজাঞ্চি হিসেবে হিসেব নিকেশ ইত্যাদির কাজে মনোনিবেশ করেছিল সে। সব মিলিয়ে ভালোই উপার্জন হতো তার। তবে রাখাল তার প্রতিজ্ঞা ভঙ্গ করে পরে বিবাহ করেছিল। যদিও সেই প্রতিজ্ঞা ভঙ্গের পিছনে একটা কাহিনী লুকিয়ে আছে, সেটা পরে বলছি। সে যাগ্যে সেদিন রাতে ওই অস্বাভাবিক ঘটনার পর থেকেই রাখাল কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। যেই তাকে দেখত সেই বলতো, কি হয়েছে রাখাল? চোখে মুখের অবস্থা এরকম হয়ে যাচ্ছে কেন? তোমার ওই পালোয়ানের মতো চেহারাটা এত শুকিয়ে গেল কি করে? তার চোখের তলায় কালি, রাতের পর রাত জেগে কাটাছো নাকি? তোমার হলোটা কি? গায়ের মাতব্বররাও একদিন চেপে ধরে রাখালকে। রাখাল কি বলবে ভেবে পায় না। ভয়ানক সত্যিটা বললে কেউ বিশ্বাস করবে না। দুঃস্বপ্ন কিংবা মনের ভুল ভেবে হেসে উড়িয়ে দেবে। তবে মাতব্বররা রাখালের কথা অবিশ্বাস করার তেমন সুযোগ পায়নি, কারণ গ্রামে হঠাৎ পৈশাচিক হত্যালীলা শুরু হয়ে গেছিল সেদিন থেকেই। মাত্র 3 দিনের ফারাকে দুজন উধাও হয়ে গেল। তাদের মৃতদেহ পাওয়া গেল রাখালের বাড়ির জমিতে, সেই ইটের ঘরের সামনে। প্রতিটা মৃত্যু একইভাবে ঘটেছিল। তাদের দেহ থেকে কেউ রক্ত শুষে খেয়ে নিয়ে ঘরের সামনে ফেলে রেখে যেত। তবে শিকারী যে কোনো মানুষ বা পশু নয় তাই বুঝতে কারোর বাকি ছিল না। প্রত্যেকের গলায় বিষাক্ত দাঁতের দাগ। গলা খুঁড়ে রক্তপান করে যেত অদৃশ্য কোনো অপশক্তি। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই জমিটাকে সকলেই এড়িয়ে যেতে লাগল। রাখালকে তার দালান কোঠা ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হলো, কিন্তু রাখাল সে কথা গ্রাহ্য করেনি। কে আর কেন এই হত্যালীলা ঘটাচ্ছে তা জানার অদম্য কৌতূহল ছিল রাখালের মনে। তার মধ্যে আরও একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল তেঁতুল ছড়া গ্রামে। জমিদারের নায়েব হরিনারায়ণ পাশের গাঁয়ে জমি জমা সংক্রান্ত কাজ নিয়ে পালকিতে রওনা দিয়েছিল। ফেরার পথে যাতে বিলম্ব না হয় তাই জমিদার বাড়িতে দ্রুত পৌঁছনোর জন্য পালকি বাহকরা রাখালের বাড়ির পথ ধরেছিল। রাখালের বাড়ি হওয়ার পর থেকে লোকজন ওই পথটা প্রয়োজনে মাঝে মধ্যে ব্যবহার করত, কিন্তু সেদিন রাখাল ঘরে ছিল না। জমিদার বাড়ির কোষাগারে দৈনিক আয় ব্যয়ের হিসেব নিকেশের কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বৃদ্ধ রামহরি হাঁপাতে হাঁপাতে এসে একটা দুঃসংবাদ দিল। রামহরি জমিদার নবীনচন্দ্রের উদ্দেশ্যে ধরা গলায় বলল, কর্তামশাই, এইবার তো খবর পেলুম বিলের ধারের জমিতে নায়েব মশাই মরে পড়ে আছেন। পালকি মাটিতে নামানো রয়েছে, কিন্তু বেয়ারাদের কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নায়েব মশাইয়ের মুন্ডুটাকে কেউ এক পাশে মোচড় দিয়ে উপড়ে নিয়েছে। গলার অর্ধেকটা এক পাশে কাত হয়ে ঝুলে আছে, অথচ এক ফোঁটাও রক্ত নাই। সারা শরীর রক্ত শূন্য। বুকে ধারালো দাঁত ফুটিয়ে কেউ আগেই রক্ত চুষে খেয়েছে, তারপর মুন্ডুটা কেটে নিয়েছে। খবর পাওয়া মাত্র রাখাল আর নবীনচন্দ্র সমস্ত কাজ ফেলে ছুটে গেল। বিলের ধারে তখন গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছে।
নায়েব মশাইয়ের মা বৃদ্ধা গিরিবালা বুক চাপড়ে কাঁদছে। উপস্থিত সকলের চোখে মুখে দুঃখ আর আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। ধানকলের মালিক নিবারণ মুখুজ্জে দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, একবার যখন সেই হত্যাকাণ্ড শুরু হয়েছে এ সহজে থামবে না। মাঝখানে কিছুকাল বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেল। রাখাল অবাক হয়ে বলল, তার মানে এর আগেও এমন ঘটনা ঘটেছে নাকি? তবে আর বলছি কি, তুমি তো এ গায়ে নতুন এসেছো, তারপর থেকে বড় জোর জনা দুয়েকের মৃত্যু হয়েছে সেটা গ্রামে। কিন্তু তুমি আসার আগে অন্তত 5 জন ওই একইভাবে মৃত্যুবরণ করেছে। আমি একটা অভিশাপের গন্ধ পাচ্ছি। এই কাজ কে বা কারা করতে পারে তাও আন্দাজ করেছি। গোটা গ্রামের ওপর তেনাদের কুনজর পড়েছে। একজন ভালো তান্ত্রিক ডেকে শান্তি সস্তায়ন করে গ্রামের রক্ষে করতে হবে। কিন্তু আমার কথা আগেও কেউ শোনেনি, আজও কেউ শোনার নাই। তাই সবাইকে যার যার নিজের ভাগ্যের হাতেই ছেড়ে দিতে হবে। তবে যে ধরনের অন্যায় অত্যাচার ঘটানো হয়েছে তাতে এমন ঘটনা ঘটার প্রয়োজন ছিল, নাইলে কারও শিক্ষে হতো না। রাখাল অবাক হয়ে গেল নিবারণ মুখুজ্জের কথা শুনে। সে মনে মনে ঠিক করল নিবারণের সাথে এই ব্যাপারে গোপনে আলাপ করবে। কিছুক্ষণের মধ্যে থানা দারোগা বাবু এসে হাজির হলেন। দেহ দেখে আঁতকে উঠলেন তিনি। এমন ভয়ানক বিভৎস মৃতদেহ নাকি তিনি ইতিপূর্বে দেখেননি। সকলকে জেরা করে হরিনারায়ণের দেহ তুলে নিয়ে যাবার নির্দেশ দিলেন। পুলিশ নায়েবের মৃতদেহ নিয়ে চলে গেল। আতঙ্কিত গ্রামবাসীদের মধ্যে জল্পনা শুরু হয়ে গেল। অনেকেই আর এই গ্রামে থাকতে চাইল না, ভিন গাঁয়ে পাড়ি দেবার সিদ্ধান্ত নিল। রাখাল তাদের আশ্বস্ত করে বলল, ভয় পেয়ে এভাবে ভিটে মাটি ছেড়ে চলে যেও না তোমরা। সকলে গ্রাম ছেড়ে চলে গেলে গ্রামটা যে উজাড় হয়ে যাবে। আমি আমি একটা কিছু ব্যবস্থা করছি। আগে আমায় জানতে হবে কে এই মৃত্যুগুলো ঘটাচ্ছে, কি কারণে করছে। সে কি মানসিক বিকারগ্রস্ত নাকি নাকি অন্য কোনো রহস্য আছে এর মূলে। তবে তোমাদের সাহায্য ছাড়া আমার একার পক্ষে এগোনো সম্ভব নয়। গ্রামবাসীরা রাখালের কথায় আশ্বস্ত হয়ে নিজেদের সিদ্ধান্ত বদলে পাশে থাকার প্রতিশ্রুতি দিল। সেদিন নিশুতি রাতে রাখাল চুপিসারে ঘর থেকে বেরিয়ে নিবারণ মুখুজ্জের বাড়ির দিকে যেতে উদ্যত হল। মিনিট 15 হাঁটা পথ। তবে তাকে আর যেতে হলো না, কারণ বাড়ি থেকে বেরোতেই নিবারণের সাথে দেখা হয়ে গেল। আরে নিবারণ দা যে, তা এদিকে কি মনে করে? তোমার কাছেই আসছিলাম রাখাল, জরুরি কথা আছে তোমার সাথে। আমিও তো তোমার বাড়ি যাবার জন্যই বেরিয়েছিলাম। যাক, ভালোই হলো। দাওয়ায় এসে বসো। রাখাল চাটাই পেতে বসতে দিল নিবারণকে। কুঁজো থেকে 1 গ্লাস জল গড়িয়ে নিবারণের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, নিবারণ দা, তুমি তখন কার কথা বলছিলে? ওই হত্যাকাণ্ডের ব্যাপারে তুমি যা জানো সব খুলে বলো। হ্যাঁ, সে কথা কইতেই এইছি রাখাল ভাই। তার আগে বলো, জমিদার নবীন চন্দ্রকে তোমার কেমন মানুষ মনে হয়? ভালোই তো। জমিদার বাবু বেশ পরোপকারী। প্রজাদের দুঃখে দুঃখী বলেই মনে হয়। এই কদিন তার সাথে মেলামেশা করে এটুকু অনুধাবন করেছি। কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন করলে নিবারণদা? নিবারণ এদিক ওদিক সতর্ক দৃষ্টিতে দেখে নিয়ে ফিস ফিস করে বলল, দেওয়ালেরও কান আছে, কথাটা 5 কান করুনি যেন। জমিদার বাবু জানতে পারলে আমার গর্দন নিয়ে নেবে। নবীনচন্দ্র মোটেও সুবিধের মানুষ নয়, ও নিজেও একজন হত্যাকারী। কত নিরীহ মানুষ, অসহায় দরিদ্র চাষি পরিবারকে পোষা গুন্ডাদের লাগিয়ে হত্যা করেছে তার হিসেব নেই। গায়ের লোককে দেবতা বলে,
কিন্তু ওরা কি বোকা! ওরা আজও জানে না জমিদার ওদের যা কিছু দান ধ্যান করে, দরিদ্রদের অনুরোধ উপরোধে খাজনা মুকুব করে, সে সব কিছুই আবার পরে লোক লাগিয়ে কেড়ে কুড়ে নেয়। নিজেকে এভাবে আড়াল করে রেখেছে। সেই পোষা গুন্ডাদের দিয়ে লুটতরাজ চালায়, চালাকি করে খাজনা আদায় করে। যারা অর্থকড়ি দিতে পারে তারা রক্ষে পেয়ে যায়, বাকিরা হয় আত্মহত্যা করে, নয়তো তাদের সত্যি করা হয়। আর গ্রামবাসীরা ভাবে বাইরে থেকে দস্যু ডাকাতেরা এসে লুটপাট চালাচ্ছে। অন্যায় অত্যাচারে যাদের অপমৃত্যু ঘটেছে সেই সব অতৃপ্ত আত্মারাই এই হত্যালীলা ঘটাচ্ছে। আমি নিজে চোখে জমিদার নবীনচন্দ্র ও তার লোকজনকে জুলুম করতে দেখেছি, অনেক কিছুই দেখেছি। তাছাড়া নায়েব মশাই নিজে অসৎ হলেও তার ছোট ভাই দেবনারায়ণ ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে সব কিছু জানিয়ে গেছেন, কিন্তু আমি একা কি করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব বলো তো? জানতুম আমার কথা কেউ শুনতে চাইবে না, তাই একদিন চুপ করেছিল। এখন তুমি রইছ, তোমাকে সব বলে হালকা হতে চাই। জানি তুমি একটা কিছু ব্যবস্থা করবে। দেবনারায়ণ নিজে কোনো ব্যবস্থা নেননি কেন? তাছাড়া জানিয়ে গেছেন মানে কি? উনিও কি ভূতের ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন? নিবারণ শুকনো মুখে ধরা ধরা গলায় বলল, শুধু গ্রাম ছেড়েই নয়, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি হরিনারায়ণ আর নবীনচন্দ্রের সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখে ফেলেন। তারপরে একদিন রাতে দেবনারায়ণকে হত্যা করে জমিদারের কথা মতো এই বিলের ধারের জমিতেই ফেলে আসে হরিনারায়ণ ও জমিদারের লোকেরা। গ্রামবাসীরা ভাবে অশরীরীর হাতে দেবনারায়ণের পরাণ খোয়া গেছে। সেদিন নায়েব মশাইয়ের পালকি নিয়ে যখন বেয়ারারা বিলের ধারে এসে পৌঁছায় তখন ভর সন্ধেবেলা। তবে গ্রামে শীতের সন্ধ্যায় নিশুতি রাত হয়ে যায়। রাস্তায় একটাও লোক ছিল না, থাকলেই বা কি হতো? যা ঘটার তাই ঘটত। বেয়ারাদের কাছ থেকে শুনেছিলুম সেদিন ঠিক কি ঘটেছিল। ওরা বিলের ধারে এসে একটু বিশ্রাম নিতে পালকি মাটিতে নামিয়ে বসেছিল। হঠাৎ পালকির ভিতরে দাপাদাপি ঝটপটের আওয়াজের সাথে নায়েবের পরিত্রাহী চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও, ও আমাকে খেয়ে ফেলবে। বেয়ারারা দ্রুত উঠে পালকি থেকে নামাবার চেষ্টা করে নায়েব মশাইকে, কিন্তু কিছুতেই নামাতে পারে না। পাল্লা দুটো সপাটে বন্ধ হয়ে যায়। নায়েবের আর্ত চিৎকার ভেসে আসে বন্ধ দরজার ভেতর থেকে। অশরীরীর অদ্ভুতরে অট্টহাসি শুনে বেয়ারারা ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর পাল্লা খুলে যায় আপনা থেকে। কাটা মুন্ডু মাটিতে গড়িয়ে পড়ে। ধরটা খানিক ছটফট করতে করতে চিরদিনের মতো থমকে যায়। পালকি থেকে একটা বিভৎস নারী মূর্তি মিশ্রি হাসি হাসতে হাসতে বেরিয়ে এসে কুণ্ডুলি পাকানো ধোঁয়া হয়ে উড়ে চলে যায়। বেয়ারারা ভয় পেয়ে গ্রাম ছেড়ে পাশের গাঁয়ে চলে যায়। বেশ কিছুদিন পর এক রাতে বেয়ারাদের সাথে আমার দেখা হয়ে যায়। ওদের সাথে আমার ভালোই সম্পর্ক ছিল। ওরা আবার গ্রামে ফিরে আসে, আমাকে নায়েবের ঘটনাটা খুলে বলে। সব শুনে রাখালের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে অজানা জ্বরে ভুগে মাত্র দুদিনের মাথায় নিবারণ মুখুজ্জে ইহলোকের মায়া কাটিয়ে চলে যায়। রাখাল কি করবে ভেবে কুল কিনারা করতে পারে না। সবকিছু জেনেও জমিদারের মুখের ওপর কিছু বলতে পারে না, পেটের দায়। রাখালের যখন 18 বছর বয়স তখন তার বাবা গত হয়েছিলেন। রাখালের মা ননিবালা দেবী বড়ই কষ্টে সৃষ্টে লোকের কাছে চেয়ে চিনতে ধার দেনা করে রাখালকে মানুষ করেছেন। এতগুলো বছর ধরে যে ঋণ জমা হয়েছিল সুদে আসলে তা শোধ করতে যথেষ্ট অর্থের প্রয়োজন ছিল। মাতৃবিয়োগের পর কায়িক পরিশ্রম করে সেই ধার দেনা মেটাতে গিয়ে হাতে অর্থকড়ি প্রায় ছিল না বললেই চলে।
দিন মজুরের কাজ করত সে। তবে লেখাপড়া বেশি দূর না করতে পারলেও শরীরে শক্তি আর মাথায় বুদ্ধি ছিল প্রবল। তার জোরেই সে অনেক কিছু শিখে নিয়েছিল। ফলে জমিদারের নেক নজরে পড়ে যায়। নবীনচন্দ্রের দৌলতে সুখের মুখ দেখেছিল রাখাল, তাই কোনো প্রতিবাদ করতে পারে না। অথচ সে যে গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা করবে বলে কথা দিয়েছে, সে কথা মনে পড়তেই মনটা খচখচ করতে থাকে। 7-5 ভাবতে ভাবতে একটা বুদ্ধি খেলে যায় রাখালের মাথায়। সে ঠিক করে এই দালান কোঠা ছেড়ে সে আপাতত নবীনচন্দ্রের চোখে বিভাগী হয়ে যাবে। এই গাঁয়েই লুকিয়ে থেকে আসল রহস্যের সমাধান করবে। আর এই ঠিক 3 দিন পরেই আবার একটা নৃশংস ঘটনা ঘটে। তবে রাখাল এবার আর আশ্চর্য হয় না, শুধু মনে মনে সেই অশরীরীকে ধন্যবাদ জানায়, তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা করে। জগন্নাথ আর সমর মন দিয়ে গপ্প শুনছিল। তাদের মনে কোনো প্রশ্ন ছিল না। ওদিকে সুজন আর বিপ্লবের কৌতূহল বরাবরই বেশি। চপ মুড়ি খেতে খেতে বংশী দাদুকে মাঝপথে থামিয়ে দিয়ে একসাথে বলে ওঠে, আগে ওই নৃশংস ঘটনাটা বলো দাদু। হ্যাঁ হ্যাঁ, রাখালের কথা পরে বলো। আর একটা কথা বললেই আমি আসর ছেড়ে উঠে চলে যাব। বড় বেশি আগ বাড়িয়ে কথা বলা স্বভাব দেখছি তোদের। চায়ের কাপটা ঠক করে কাঠের বেঞ্চে রেখে বংশী দাদু রাগত স্বরে জবাব দিলেন। সুজন বিপ্লব ধমক খেয়ে চুপ করে গেল। বংশী দাদু কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে চপে কামড় দিয়ে বললেন, গায়ে পুরোহিত দীননাথ শহর থেকে যজমানি সেরে মাঝরাতে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিলের দিক থেকে একটা কান ফাটা আর্তনাদ শুনে ছুটে যান। সেখানে পৌঁছে দেখেন জমিদার বাড়ির সেরেস্তাদার নটবরের পা দুটো আকাশের দিকে, মাথাটা মাটির থেকে কিছুটা উপরে, উল্টো হয়ে শূন্যে ভাসছে, রীতিমতো ধুঁকছে। শরীরের সমস্ত রক্ত শুষে খেয়ে নিয়েছে কোনো এক নাম না জানা রক্তচোষা। বিকট অট্ট হাসিতে ফেটে পড়ে সেই অদৃশ্য অশরীরী। পর পর কতগুলো নৃশংস হত্যাকাণ্ডের পর গায়ের মাতব্বরদের অনুরোধে জমিদার নবীনচন্দ্র ওই অভিশপ্ত জমিতে রাত পাহারার ব্যবস্থা করেছিলেন। অথচ কোনো এক মায়া বলে নটবরের পরিত্রাহী চিৎকার শুধু দীননাথই শুনতে পেয়েছিলেন। তিনি দেখলেন একটা বিশাল কালো ছায়ামূর্তি মাটি ফুঁড়ে বেরিয়ে শূন্যে ভাসমান নটবরের মাথাটাকে মাটির ভিতর সিঁধিয়ে দিয়েছে সেকেন্ডের ভগ্নাংশে। তারপর গোটা শরীরটাকে একেবারে গ্রাস করে নিল। দীননাথ সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়, জ্ঞান ফিরিয়ে আনে। তারপর সবাই তার কাছে সবকিছু জানতে পারে। ওদিকে নিবারণ মুখুজ্জের বিধবা স্ত্রী হরিমতি রাখালকে আশ্রয় দিলেন। তিনি রাখালকে ছদ্মবেশে নিজের ভাইয়ের পরিচয়ে নিজ গৃহে লুকিয়ে রাখতে সাহায্য করলেন। জমিদার রাখালের খোঁজে চারিদিকে লোক লাগায়, কিন্তু কেউ তার সন্ধান পায় না। রাখালের নিখুঁত অভিনয় আর ছদ্মবেশের জেরে কারো পক্ষে তাকে চিহ্নিত করা সম্ভব হয়নি। রাখাল এই সুযোগে তত্ত্ব তল্লাশি চালাতে থাকে। তার মনে হয় নিবারণ মুখুজ্জে অনেক কিছু জানতেন, ফলে সেই অশরীরীর প্রকৃত পরিচয়ও তিনি হয়তো জানতে পেরেছিলেন, কিন্তু তাকে বলার সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি। তার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাখালের ফের আফসোস হল। সে রাতের অন্ধকারে ছদ্মবেশে বিলের ধারে যাতায়াত শুরু করে। একদিন রাখালের কাছে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেদিন রাতে রাখাল গোপনে নজর রাখছিল ঝোপের আড়াল থেকে।
প্রহরীদের কথাবার্তা থেকে কিছু জানার চেষ্টায়। কিছুক্ষণ পরেই জমিদার নবীনচন্দ্র তার দুজন খাস কর্মচারী শশীকান্ত আর নেপালকে নিয়ে রাতের অন্ধকারে বিলের ধারে আসে। নবীনচন্দ্র শশী আর নেপালকে হুকুম করে বলে, তোরা শিগগিরই মাটি খুঁড়ে মণিমালা লাশটাকে তোল। রাখালটা বিদায় হয়ে একদিকে ভালোই হয়েছে, নাইলে প্রমাণ লোপাট করতে বেগ পেতে হতো। মাতব্বরদের অনুরোধে নামমাত্র পাহারাদার ব্যবস্থা করেছে, কিন্তু ওরা তো জানে না আমি নিজে হাতে মণিমালাকে মেরে এখানে পুঁতে রেখেছি। কিন্তু ওই ভূতের উপদ্রব বিশ্বাসযোগ্য নয়। বহু লোকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু ভূত প্রেত আমি মানি না। আমার কোনো অজানা শত্রুপক্ষ আমার জমিদারের দখল নিতে চায়, তাই সে আমাকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। ওদের খুঁজে বের করতে হবে। তাই আগামীকাল থেকে আমি গ্রামের চারিদিকে কড়া পাহারার ব্যবস্থা করব। অপরাধীরা ধরা পড়বেই। শশীকান্ত সায় দিলেও সামান্য ইতস্তত করে বলল, কিন্তু জমিদার বাবু, আপনি একটা বিষয় খেয়াল করে দেখেছেন? আজ অবধি যে কজন লোক মারা গেছে তাদের সকলেই আপনার জমিদারিতে কর্মরত ছিল। নায়েব, সেরেস্তাদার, গোমস্তা, জুড়ি গাড়ির সহিংস, পুরনো খাজাঞ্চি মশাই, সকলেই তো আপনার কর্মচারী। গ্রামবাসীদের অনেকেই আতঙ্কে গ্রাম ছেড়ে চলে গেলেও আপনার শত্রুপক্ষ ওদের কখনো কোনো ক্ষতি করেনি। আমার মনে হয় এইটা কোনো শত্রুপক্ষ করেনি, এ নির্ঘাত প্রেতাত্মার কাজ। আমার মনে হয় মণিমালা আবার ফিরে এসেছে হুজুর। নেপাল ঢোক গিলে ভয়ে ভয়ে কথাগুলো বলল। নবীনচন্দ্র ক্ষিপ্ত হয়ে বললেন, মেলা ফ্যাট না করে মাটি খুঁড়ে লাশটাকে তোল। যত আজগুবজি ধারণা তোদের, গ্রামবাসীদের সন্দেহ হওয়ার আগেই লাশটাকে পাচার করে দিতে হবে। ওরা এখনো আসল সত্যিটা জানে না। ভূত প্রেতের কথা না হয় সেরে দিলাম, কিন্তু জমিদার বাবু, আপনি হঠাৎ মণিমালাকে মারতে গেলেন কেন? বাপ মা মরা 13 বছরের একটা পুষকে মেয়ে, ও মুখে যাই বলুক আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারতো না। প্রাণের ভয় দেখিয়ে গ্রাম ছেড়ে তাড়িয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত। একটা কলঙ্ক রটিয়ে দেওয়া যেত ওর নামে। ও চোখে প্রতিহিংসার আগুন দেখেছিলাম। ও কোনো সাধারণ মেয়ে ছিল না। ও আমাকে নির্ঘাত ফাঁসিয়ে দিত, তাই ওর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম বিলের ধারের বট গাছে। ভেবেছিলাম ও অনাথ হবার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া যাবে। পরে পরে মনে হলো মণিমালাকে গায়ের সবাই ভালোবাসে। ও যেমন শক্ত মনের মেয়ে, তাতে ওর আত্মহত্যার কথা কেউ বিশ্বাস করতো না। শেষে গ্রামবাসীরা ক্ষেপে উঠল, আমি ধরা পড়ে যেতাম। তাই ওর ঝুলন্ত দেহটাকে গাছ থেকে নামালাম। তখন ওর দেহে প্রাণ অবশিষ্ট ছিল, ছটফট করছিল বাঁচার জন্যে। আমি তলোয়ারের কোপে মণিমালাকে ক্ষতবিক্ষত করে হত্যা করলাম। সে যাই হোক, সময় বয়ে যাচ্ছে, এবার কাজের কাজ কর। ভোর হবার আগেই মৃতদেহটা জায়গা মতো পাচার করে দিতে হবে। তারপর একেবারে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কেউ কোনোদিনও টের পাবে না, কোনোদিনও না। শয়তানের হাসি হেসে ওঠে জমিদার নবীনচন্দ্র, কিন্তু সে লক্ষ্য করে না একজোড়া হিংস্র জ্বলন্ত চোখ ঝোপঝাড়ের ভিতর থেকে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদিকে শশীকান্ত, নেপাল দুজনে পালা করে অনেকক্ষণ ধরে মাটি খোঁড়ার পরেও লাশ খুঁজে পেল না। ক্রমাগত কোদাল চালিয়ে মাটি খুঁড়েও তল খুঁজে পাওয়া গেল না। মেয়েলি কণ্ঠে বিকট হাসির শব্দ ভেসে এলো অন্ধকার গহ্বর থেকে।
নেপাল প্রচণ্ড ভয়ে কোদাল ফেলে পালাতে গেল, আর সঙ্গে সঙ্গে এক রাশ ধোঁয়া উঠে আসে মাটির তলা থেকে। সেই ধোঁয়া থেকে এক ভীষণ দর্শন ছায়ামূর্তি বেরিয়ে এলো, যার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। বাঁ দিকের চোখ থেকে অবিরত রক্ত ঝরছে, ডান চোখটি মণিবিহীন সাদা। নাক মুখের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, ছিন্ন বিচ্ছিন্ন ঠোঁটের কোণ, জিভ বেরিয়ে এক পাশে ঝুলে আছে। রক্ত মাখা সাদা দাঁতের পাটি বেরিয়ে এসেছে গাল ফুঁড়ে। ঠোঁটের দুপাশে একজোড়া তীক্ষ্ণ সদন্ত উঁকি মারছে। সারা শরীর তার ক্ষত বিক্ষত। জমিদার নবীনচন্দ্র কি নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছে ওই 13 বর্ষী নাবালিকাকে। ভাবতেই রাখাল শিউরে ওঠে। তবে সেদিন শুধু রাখালই নয়, জমিদার নবীনচন্দ্রের সমস্ত কুকীর্তির কথা গ্রামবাসীরাও শুনেছিল। রাখালের সাথে তারাও ওঁত পেতে বসেছিল খানিক দূরেই। শশীকান্ত আর নেপাল পালাতে উদ্যত হতেই মণিমালার অতৃপ্ত আত্মা ওদের ধরল, তারপর দাঁত ফুটিয়ে ঘাড় মোটকে ছুঁড়ে ফেলে দিল অন্ধকার গহ্বরের মধ্যে। চোখের সামনে জলজ্যান্ত 2 খাস কর্মচারীর একই দশা দেখে নবীনচন্দ্র মাথায় হাত দিয়ে বসে পড়ে। অস্ফুটে বিলাপ করে ওঠে। গাঁয়ের লোকেরা জমিদারের উপর চড়াও হয়। কিন্তু এমন সময় কোনো অদৃশ্য শক্তি যেন জমিদারকে রক্ষা করে গ্রামবাসীদের হাত থেকে। গ্রামবাসীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সেই অপার্থিব শক্তি তাদের বুঝিয়ে দিয়েছে জমিদার নবীনচন্দ্র তার শিকার। সেই মুহূর্ত থেকেই জমিদারের জীবনে ঘোরতর অভিশাপ নেমে আসে। উঠতে বসতে খেতে শুতে চোখের সামনে মণিমালার বিকৃত বিভৎস চেহারাটা বারবার ভেসে ওঠে। সেই রাতে কোনো মতে পা দুটোকে টানতে টানতে নবীনচন্দ্র বাড়ির দিকে ধাবিত হয়েছিল। মণিমালার অতৃপ্ত আত্মাও তার সঙ্গে সঙ্গেই ছিল। সর্বদা তার উপস্থিতিতে নবীনের অন্তরাত্মা কেঁপে উঠত। সে যেন মাঝে মাঝে হঠাৎ কানের কাছে ফিসফিস করে বিচিত্র ভাষায় আরো অনেকগুলো গলা একসাথে শুনতে পেত। তাদের বিকট হাসি আর ক্রুদ্ধ গর্জনে কান পাতা দায় হয়ে যায়। ওরা হলো সেই সব হতভাগ্য দরিদ্র চাষাভূষদের অতৃপ্ত আত্মা, যারা জমিদারের হুকুমে কখনো লেঠেলদের লাঠি পেটা, কখনো চাবুকের আঘাত, কখনো তলোয়ারের কোপে প্রাণ হারিয়েছিল। কাউকে গলা টিপে খুন করা হয়েছে, কারোর গর্দান গেছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। নবীনচন্দ্রকে ঘিরে সর্বাঙ্গ আঁচড়ে কামড়ে তারা একদিন রাতে নারকীয় উল্লাসে মেতে উঠল। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরে পড়ল তাদের তীক্ষ্ণ নখের আঘাতে। তবুও জমিদার মরে না, তার রাতের ঘুম উড়ে যায়। জমিদার বাড়ির বাকি সদস্যরা নবীনের পাপের ভাগীদার হয়ে থাকতে চায় না, তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সেদিন দুপুরে অন্যান্য দিনের মতো আসন পেতে খেতে বসেছিল নবীনচাঁদ। বহু বছরের পুরনো ভৃত্য রাখহরি নবীনকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, তাই হাজারো অপরাধ করলেও নবীনকে ছেড়ে যেতে সে পারেনি। যাই হোক, পাতে ভাত বেড়ে দিয়ে গামছায় হাত মুছছিল রাখহরি। নবীন সবে এক গ্রাস মুখে তুলেছে, এমন সময় মাংস পচা কটু গন্ধে ভরে যায় চতুর্দিক। ওর কাটা গুলিয়ে ওঠে। আঁতকে উঠে দেখে খাবারের পাতে ভাতের জায়গায় মরা বাদুর, কাকের ঠ্যাং আর বনমোরগের রক্ত মাখা পালক ছড়িয়ে ছিটিয়ে আছে। হর হর করে বমি করে দেয় নবীনচন্দ্র। পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন থালায় নতুন খাবার পরিবেশন করা হলেও
কোনো খাবার জমিদারের গলা দিয়ে নামে না। কানের কাছে মণিমালার অতিলৌকিক কণ্ঠস্বর বেজে ওঠে বারবার। তুই ভেবেছিলি আমাকে হত্যা করলে আপদ বিদেয় হবে? আর কোনো সাক্ষী থাকবে না? তোর বাচ্চা মরা এখন আমার হাতে। সেই অতিলৌকিক হাসির আওয়াজে গোটা জমিদার বাড়ি থর থর করে কেঁপে ওঠে। মণিমালার ভৌতিক কণ্ঠ নবীনকে 24 ঘন্টা তাড়া করে বেড়াতে থাকে। খেতে বসলে পাতে টাটকা খাবার পচা মাংস আর উচ্ছিষ্টে পরিণত হয়ে যায়। চোখ বুঝলে মৃত দরিদ্র প্রজাদের ভয়ঙ্কর বিভৎস চেহারা ভেসে ওঠে। দিবারাত্র এসব অতৃপ্ত আত্মারা নবীনকে তাড়া করে বেড়ায়। চোখ খুললে মণিমালা বিকৃত অবয়ব নিয়ে সামনে এসে দাঁড়ায়। কানের কাছে বাজতে থাকা বিভৎস অট্টহাসি নবীনকে এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেয় না। সেই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তি পেতে বহুবার নিজেকে শেষ করে দেবার চেষ্টা করেছে সে, কিন্তু প্রতিবারের চেষ্টা তার বিফলে গেছে। আহার নিদ্রা সব শিখে উঠে গেছিল তার দুরবস্থার সুযোগ নিয়ে শত্রুপক্ষ জমিদার বাড়িতে হামলা চালায়, গোটা প্রাসাদ দখল করে। নবীনচন্দ্রকে প্রাসাদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এমনকি তার পরনের মূল্যবান পোশাক এবং মাথার মুকুটটিকেও খুলে নেয় তারা। প্রচণ্ড শীতে শতছিন্ন পোশাকে খিদে তৃষ্ণায় পথে পথে ঘুরে বেড়াতে হয় তাকে। অতৃপ্ত আত্মারা সেখানেও তার পিছু ছাড়ে না, সর্বদা তাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। তবু মণিমালার অতিপ্রাকৃত শক্তি বলে নবীনের যেন মৃত্যু হয় না। প্রতিক্ষণে নরক যন্ত্রণা সহ্য করতে করতে অবশেষে অর্ধমৃত অবস্থায় ভাগাড়ে তার ঠাঁই হয়। অচৈতন্য নবীনকে শিয়ালে শকুনে ছিঁড়ে খায়। নবীনের সেই ভয়াবহ পরিণতি দেখে গ্রামবাসীরা স্তব্ধ হয়ে যায়। তারপর তেঁতুল ছড়া থেকে নবীন চাঁদের অস্তিত্ব চিরতরে মুছে যায়। গল্পটা শেষ করেই একটা সিগারেট ধরালেন বংশী দাদু। ঘটনার ভয়াবহতায় সকলেই হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়েছিল তার মুখের দিকে। পিন পড়লেও বোধ হয় তার শব্দ শোনা যাবে। অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছিল তেঁতুল তলার চায়ের দোকানে। সুজন সেই নীরবতা ভেঙে বলল, আচ্ছা বংশী দাদু, তুমি এই ঘটনা এত ভালো করে জানলে কি করে? তুমি তো রাখালের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিলে, কিন্তু এতটা নিশ্চিত করে কি করে বলতে পারলে তোমার পূর্বপুরুষদের কেউ কি রাখালকে নিজের চোখে দেখেছিলেন? মানে তিনি কি ওই ঘটনা রাখালের সঙ্গে থেকেই প্রত্যক্ষ করেছিলেন নাকি? ওরে না রে, তোদের এই বংশী দাদুই হলো ওই গল্পের রাখাল, বুঝলি রে ড্যাকরা। আমার শৈশব কেটেছে তেঁতুল চড়াতেই। সময় পেলেই আমি গরু চড়াতে বেরিয়ে পড়তাম, তাই আমাকে সবাই রাখাল বলেই ডাকতো সেই সময়। কিছুটা বেড়ে ওঠার পর কিশোর বয়সেই বাবা মায়ের সাথে শহরে চলে আসি, কিন্তু মা বাবা গত হওয়ার পর শহরে আর মন টেকেনি। জীবন ধারণের জন্য হন্যে হয়ে ঘুরলেও তেমনভাবে কিছু করে উঠতেও পারিনি। এমন অবস্থায় গাঁয়ে ফিরে আসি। রাখাল নামে ফিরে এলেও ইচ্ছে করেই নিজের আসল পরিচয় গোপন করেছিলাম সকলের কাছে। চেহারায় বিরাট পরিবর্তনের কারণে গ্রামবাসীরা কেউ আমায় চিনতে পারেনি। নবীন চাঁদের নেক নজরে পড়ে জীবন পাল্টে গেল, কিন্তু মণিমালার অস্তিত্ব টের পাবার পর
নবীনের কুকীর্তি ধরা পড়ে গেল। হিসেব রক্ষকের কাজ ছেড়ে ছুড়ে ছদ্মবেশ নিলাম রহস্য উদ্ঘাটন করব বলে। বংশী দাদুর কথা শুনে চমৎকৃত হলো সকলে। দাদু, তুমি এই গাঁয়েরই ছেলে? রাখাল মানে তুমি প্রতিজ্ঞা ভেঙে দিদিমাকে বিয়ে করেছিলে? সুজন চোখ কপালে তুলে বলে উঠল, শুধু বিয়েই করিনি, তোদের দিদিমাকে বিয়ে করার পর আমি ওই বিলের ধারের ওই বাড়িতেই থেকে গেছিলাম। কার নির্দেশে থেকে গেছিলাম বলতো? তোদের বুদ্ধি কতটা পেকেছে দেখি। কেউই সদুত্তর দিতে পারল না। বংশী দাদু বললেন, মণিমালা আমায় গ্রাম ছেড়ে অন্যত্র যেতে নিষেধ করেছিল। তার ইচ্ছে ছিল ওই বাড়িতেই আমি আমার বিবাহিত জীবন কাটাই। মণিমালার নির্দেশে ওর বিধবা বৌদিকে বিবাহ করেছিলাম আমি। তখনকার দিনে বিধবা বিবাহকে মানুষ নিচু নজরে দেখত, এক ঘরে করে দিত। কিন্তু তেঁতুল ছড়ার বাসিন্দারা আমাদের বিধবা বিবাহকে খুশি মনেই মেনে নিয়েছিল। নবীন চাঁদ কেবল মণিমালার বাবা মাকেই হত্যা করেনি, তার কুনজর পড়েছিল মণিমালার দাদা মানিকের সুন্দরী স্ত্রী মুক্তার ওপরে। মানিক চাকরি সূত্রে ভিন রাজ্যে থাকত। মণিমালাকে নিজে হাতে হত্যা করার পর লোক লাগিয়ে মানিককে মেরে মুক্তাকে হাসিল করতে চেয়েছিল। কিন্তু ততদিনে মণিমালার আত্মা প্রতিশোধ নিতে জেগে ওঠে। মুক্তাকে অপহরণ করে নবীন চাঁদের গোপন আস্তানায় নিয়ে যেতে যাদের পাঠিয়েছিল তাদের কেউ জীবিত ছিল না। মণিমালার অতৃপ্ত আত্মা তাদের সবাইকে একসাথে মেরে ফেলেছিল। তবে মুক্তাকে বিয়ে করেও তাকে খুব বেশি দিন ধরে রাখতে পারলাম না। এরপর বংশী দাদু সুজন অর্থাৎ তার নাতির দিকে তাকিয়ে বললেন, তোর মায়ের জন্মের কয়েক মাস পর কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে সে আমায় ছেড়ে চলে গেল। তারপর তোর মাকে নিয়ে আমি তেঁতুল ছড়ার বাড়ি ছেড়ে আবার শহরে চলে যাই। কিন্তু কপালের লিখন খণ্ডা বেঁকে এই তেঁতুল ছড়া থেকেই তোর মায়ের বিয়ের সম্বন্ধ এলো। ধুমধাম করে বিয়েটাও হয়ে গেল। বিলের ধারের জমিতে আজও সেই বাড়িটা মাথা উঁচু করে জেগে আছে। বাড়ির সর্বত্র আজও তোদের দিদিমার স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃত্যুর পর কখনো তোদের দিদিমার দেখা পাইনি, তবে আজও ওই বাড়ির আনাচে কানাচে এক অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করি। সে ওই বাড়িকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সব রকম ঝড়ঝাপটা ক্ষয়ক্ষতি থেকে আগলে রেখেছে। আয়নায় আজও তার প্রতিবিম্ব ফুটে ওঠে, সেই 13 বর্ষীয়া বালিকা মণিমালার ছায়া। ও বাড়ির জমির নিচেই তার ক্ষত বিক্ষত নশ্বর দেহটা শুয়ে আছে। সেখান থেকে তুলে তার সৎকার করা হয়নি। আত্মা অবিনশ্বর, সে ওই বাড়ির মায়া কাটিয়ে যেতে পারেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি ও বাড়িতে আবার বসবাস শুরু করব। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে আবার তোদের নিয়ে যাবক্ষণ। দোকানে উপস্থিত সকলের ঠোঁটের কোণে একটা আনন্দের হাসি খেলে যায়। আর সেটা এই ভেবে যে বংশী দাদু পাকাপাকিভাবে তেঁতুল ছড়ায় বসবাস করবে এবার থেকে।